রংপুরে ৪ খুনের ঘটনায় ৩ জন গ্রেপ্তার। মাদক সেবন দেখে ফেলায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ব্রিফিংয়ে আরএমপি। গ্যাস সংকট ও বিদ্যুৎ বিভ্রাটে কলকারখানায় উৎপাদন ব্যাহত। বাড়ছে বিদেশি ক্রেতাদের চাপ। বেকারত্বের সংখ্যায় হাজারো শ্রমিক। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার কারিশমা। ব্যাপক হারে ধরা পড়ছে অনিয়ম। প্রথম দুদিনেই ৫১৭ মামলা। গ্রিন সারা দেশের স্বাগত। আপনাদের সঙ্গে আছি জুলফিকার আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রংপুরের স্ত্রী ও 2 কন্যা সন্তান সহ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সহ পরিবারের 4 সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক সেবনের সময় দেখে ফেলাই হত্যাকাণ্ড বলে জানান আরএমপি কমিশনার। হত্যায় জড়িত সন্দেহে 3 জনকে আটকের পরে তথ্য উঠে আসে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রংপুর প্রতিনিধি জুলফিকার জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন রত্ন জামান। রংপুর মহানগরের কামালকাচনা এলাকায় 3তলা ভবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করতেন জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী। কয়েকদিন থেকেই ভবনের ফটকটি বাইরে থেকে তালা দেয়া ছিল। শনিবার রাত 8টার দিকে বাসা থেকে দুর্গন্ধ বের হতে থাকায় সন্দেহ হয় স্থানীয়দের। থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে 4 জনের মরদেহ উদ্ধার করে। খবর পাইলাম যে ওনাদের খুন বন্ধ। এখন আমাদের একজন লোক দিয়ে পাঠানোর পরে জানা গেল যে পুলিশ আসতেই আমরা গাড়ি নিয়ে এসে এই অবস্থা দেখলাম। উনি এত ঠান্ডা স্বভাবের লোক, কারোর সঙ্গে জোর করে কথা বলে না। জেলা স্কুলের টিচার একজন, গত ডিসেম্বরে উনি রিটায়ার্ড করছে। আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি। আমরা সরকারের কাছে করজোড়ে সপরিবারের বিচার চাচ্ছি। আমার পরিবারে কেউ নেই, ওই একটাই ছেলে আমার বংশে। আমার বুকের ভিতরটা ফাটে যাচ্ছে যে এই নিরীহ মানুষ, এটা তো কারোর সাথে কোনো অন্যায় করে নাই। তার মতন প্লেন লোক নাই যে জীবনে কাউকে একটা কটু কথা বলে নাই। তার সন্তান দুইটাও খুব সুন্দর। গণপতি চক্রবর্তী এই 31শে ডিসেম্বর জেলা স্কুলে চাকরি করতে রিটায়ার্ড করছে। মানে আসবাবপত্র যেগুলোতে আমরা সাধারণত টাকা পয়সা বা গহনাপত্র রাখি, সমস্ত কিছুই তারা ভেঙে ফেলছে। পুলিশ জানায়, শিক্ষক গণপতির লাশ বাড়ির ছাদ, স্ত্রী কন্যার লাশ সিঁড়ি এবং ছেলের লাশ খাটের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে 3 থেকে 4 দিন আগেই তাদের মৃত্যু হতে পারে। ঘরের আসবাবপত্র তছনছ এবং বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল। সিআইডি ও মহানগর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। নির্মম হত্যায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে রোমহর্ষক ঘটনা উঠে আসে। এক প্রেস ব্রিফিংয়ে রংপুর পুলিশ কমিশনার জানান, স্থানীয় 2 জন যুবক বাড়ির ছাদে মাদক নেয়ার সময় দেখে ফেলেন শিক্ষক গণপতি চক্রবর্তী। এরপর একে একে ঘটে নির্মম হত্যাকাণ্ড। যে বাসায় ঘটনাটা ঘটে সেখানে আমরা ইয়াবা খাওয়ার আলামত পেয়েছি। 4টা খুন একের পর এক হয়েছে। প্রথমে গণপতি চক্রবর্তী স্যারকে খুন করা হয়। স্যারের শব্দ পেয়ে, স্যারের গঙ্গানি শব্দ পেয়ে স্যারের ওয়াইফ প্রীতিলতা চক্রবর্তী ম্যাডাম যখন যাচ্ছিলেন তখন উনাকে খুন করা হয়। উনার শব্দ পেয়ে মেয়েটা যখন আসতেছিলেন প্রার্থী চক্রবর্তী, এরপরে প্রার্থী চক্রবর্তীকে খুন করা হয়। সবশেষে ঘুমিয়ে থাকা নিষ্পাপ শিশুটাকে খুন করা হয়। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক। দর্শক, 4 মার্ডার নিয়ে রংপুর থেকে বিস্তারিত জানাবেন সহকর্মী জুলফিকার জুয়েল। জুয়েল, পুলিশের সংবাদ সম্মেলনে কি কি তথ্য উঠে এসেছে, এছাড়া পরবর্তী পদক্ষেপ পুলিশ কিভাবে নিচ্ছে আমাদের জানাবেন। জুলফিকার, ধন্যবাদ আপনাকে। আজকে দুপুর 12টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার যিনি রয়েছেন তিনি সংবাদ সম্মেলন ডেকেছিলেন। সেটি প্রায় 1টার সময় সংবাদ সম্মেলনে তিনি আসেন। তার আগে সেখানে 2 জনকে তারা সকাল থেকে বিভিন্নখানে অভিযান চালিয়ে একই এলাকার রংপুর মহানগরীর যে মাছুয়াপাড়া এলাকা রয়েছে, এই নিহত গণপতি চক্রবর্তী যে বাসা, যেখানে সেখানকার একই এলাকার বিনয় চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস এবং মৃত কানু দাসের ছেলে মুগ্ধ দাসকে
পুলিশ গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। এরপরে কিন্তু তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে পুলিশ সে অনুযায়ী কিন্তু অভিযান শুরু করে। এরপরে কিন্তু পুলিশ তাদেরকে নিয়ে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে। পুলিশ কমিশনার যেটি জানিয়েছে যে আ এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে আসলে মাদক সেবনকে কেন্দ্র করে। তিনি যেটি জানিয়েছেন যে এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা ইয়াবা সেবন অবস্থায় গণপতি চক্রবর্তী বাড়িতে ছাদে তারা ইয়াবা সেবন করে। এমন অবস্থায় গণপতি চক্রবর্তী অর্থাৎ যে নিহত শিক্ষক আ আ গণপতি চক্রবর্তী তাদের দেখতে পেলে তারা আতঙ্কিত হয়ে পড়ে। নিহত গণপতি চক্রবর্তী তাদের পূর্ব নির্ধারিত হওয়ায় বিষয়টি প্রকাশ পাওয়ার আশঙ্কায় কিন্তু তাকে গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে। পরবর্তীতে মরদেহটি ছাদে থাকা একটি টিন দিয়ে ঢেকে রাখে। এ সময় টিনের শব্দসহ অন্যান্য যে শব্দ হয়, এই শব্দ গণপতি চক্রবর্তীর স্ত্রী এবং মেয়ে দোতলায় উঠে এলে আটককৃতরা যারা ওখানে মাদক সেবন করছিল তাদেরও সিঁড়ির মধ্যে গলায় দড়ি পেঁচিয়ে তাদেরকেও শ্বাসরোধ করে হত্যা করে বলে প্রাথমিকভাবে তারা জিজ্ঞাসাবাদে আ আ জেনেছেন এবং আমাদেরকে জানিয়েছেন। এর এক পর্যায়ে গণপতি চক্রবর্তীর যে ৫ম শ্রেণীতে পড়ুয়া যে শিশু রয়েছে, প্রিয়মকেও তার শয়নকক্ষে অর্থাৎ তিনি একটি রুমে ঘুমাচ্ছিলেন। একইভাবে তাকেও শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ প্রাথমিকভাবে যে তথ্য একই পরিবারের ৪ জন সদস্যকে পর্যায়ক্রমে কিন্তু শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ কিন্তু জানিয়েছে। হত্যাকাণ্ডে সংঘটনের পর আটককৃতরা বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে ছাদ দিয়ে বের হয়ে যায়। আ আ আ এবং তাদের যে বাসায় আ বিভিন্ন যে ওয়ারড্রোব সহ অন্যান্য যে জিনিসপত্রগুলো ছিল, গহনা ছিল সেগুলো তারা নিয়ে গেছে এবং পুলিশ ইতিমধ্যেই সেগুলো কিন্তু উদ্ধার করেছে এবং পুলিশ যেটি বলছে যে আরো এর পিছনে যদি কেউ থাকে তাহলে তাদেরকেও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিবে পুলিশ। সেজন্য তারা এখনো তৎপর রয়েছেন এবং এখনো অভিযান অব্যাহত রয়েছে। তো এই ছিল জুলফিকার আমার কাছে রংপুরের যে ৪ জন মরদেহ উদ্ধার করা হয়েছে তার সর্বশেষ তথ্য। জুয়েল 4 মার্ডার নিয়ে বিস্তারিত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। চিকিৎসকদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। নওগাঁ জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, অনিয়ম, দায়িত্বে অবহেলা কিংবা কর্মস্থল অনুপস্থিতির অভিযোগ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে পৌঁছে জরুরি ও বহির্বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার মান, ঔষধ সরবরাহ ও খাবারের মান সম্পর্কে খোঁজ খবর নেন। আমরা তো মাত্র ৬টা মাস হলো, আরেকটু সময় দেন, কারণ 18টা বছর তো এই দেশে কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আমি যতখানি যাচ্ছি 2-1টা করে দেখতেছি, বন্ধ করতেছি, লাইসেন্স না পেলে বন্ধ করতেছি। আমাদের ডিসি সাহেবরা সিভিল সার্জনদের নিয়ে মোবাইল কোর্ট করতেছে, জরিমানা করতেছে, চেষ্টা করতেছি। দেশের অন্যতম প্রধান পোশাক ও নিটওয়্যার শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ। গার্মেন্টস, নিটিং, ডাইং, স্পিনিং ও টেক্সটাইল সহ 1000-এর বেশি শিল্প প্রতিষ্ঠানের কর্মচাঞ্চল্যে সরব থাকার কথা যে অঞ্চলটির, সেখানে এখন জ্বালানি সংকটে নেমে এসেছে স্থবিরতা। গ্যাসের চাপ কমে ব্যাহত হচ্ছে উৎপাদন, সঙ্গে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট। বাড়ছে উৎপাদন ব্যয়, তৈরি হচ্ছে রপ্তানি ও কর্মসংস্থান নিয়ে শঙ্কা। নারায়ণগঞ্জ থেকে সাজিদ হোসেন সজিতের প্রতিবেদন, জানাচ্ছেন ইসমত আরোনো। দেশের পোশাক শিল্পের অন্যতম প্রাণকেন্দ্র নারায়ণগঞ্জ। গার্মেন্টস, ডাইং, নিটিং সহ 1000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই জেলায়। কিন্তু গ্যাস ও বিদ্যুৎ সংকটে এখন অনিশ্চিত হয়ে পড়েছে উৎপাদন। প্রয়োজন যেখানে 10 থেকে 15 PSI গ্যাস চাপ, সেখানে মিলছে 5 থেকে 7 PSI। দিনের বড় সময় চাপ নেমে যাচ্ছে শূন্যের কাছাকাছি। ফলে কোথাও উৎপাদন কমেছে 50 থেকে 60%, কোথাও বন্ধ রয়েছে মেশিন। সবচেয়ে বেশি বিপাকে ডাইং ও ওয়াশিং কারখানা। সংকট সামলাতে কেউ ব্যবহার করছে এলপিজি, কেউ ডিজেল, আবার কোথাও কাঠের চুলায় চলছে বয়লার। তবে গ্যাসের তুলনায় এসব বিকল্প জ্বালানির খরচ অনেক বেশি। এতে কারখানা সচল থাকলেও বেড়ে যাচ্ছে উৎপাদন ব্যয়। 2-3 ঘন্টা কারেন্ট নাই, আমরা বসে আছি, ফ্যাক্টরি বন্ধ, মেশিন চালাতে পারছি না। প্রোডাকশন কাজ মোটামুটি থাকে ভালো, কিন্তু এই গ্যাসের কারণে আমরা প্রোডাকশন দিতে পারি না। বোতল সিলিন্ডার আসে তখন আমরা কাজ করি, যখন বোতল ভরে যায় তখন আমরা
কারখানায় বসে থাকে, আমার কোনো কাজ নাই, আমার গ্যাসের সমস্যা। যে কাপড় যদি উৎপাদন নাই করতে পারে তার মালিক পক্ষকে আমরা রাখবো। গ্যাস সংকটের সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। দিনের বড় একটি সময় মেশিন বন্ধ থাকায় উৎপাদন কমছে, পিছিয়ে যাচ্ছে অর্ডার। জেনারেটর, ডিজেল ও এলপিজি দিয়ে উৎপাদন ধরে রাখার চেষ্টা করলেও বাড়তি খরচের চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে কারখানা মালিকদের। গ্যাস না হলে আমাদের ডাইং হচ্ছে না, আর ডাইং যখন না হয়, ফ্যাব্রিক যখন নাকি ডাইং না হয়ে আমাদের গার্মেন্টসে না ঢুকবে, তার মানে গার্মেন্টসে কিন্তু এটার স্টকে আমাদের কাছে যা ফ্যাব্রিক আছে এটা তো আমাদের রেগুলার বেসিস ডাইং থেকে আসে। তো যেই শর্টেজগুলি পড়তেছে অটোমেটিক আমাদের কিন্তু সুইং লাইনে বন্ধ হয়ে যাবে। সামগ্রিকভাবে দেশের রপ্তানি আয় কমবে এবং নারায়ণগঞ্জ যেহেতু একটি ব্যবসায়িক শিল্পকেন্দ্রিক এলাকা, আমি আশা করি কৃতিপক্ষ এই সংশ্লিষ্ট কৃতিপক্ষ এই দিকে খেয়াল রাখবেন। শিল্প মালিকদের আশঙ্কা, এভাবে উৎপাদন ব্যাহত হলে বিশ্ববাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ। এর মধ্যে কিছু অর্ডার প্রতিবেশী দেশে চলে যাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ নিটিং অনার্স অ্যাসোসিয়েশন। ভাইয়ারা তো অবশ্যই তাদের কাজ তোলার জন্য, তারা যখন বাংলাদেশ থেকে কাজ তুলতে না পারবে এই সংকটের কারণে, তখন তারা তো বাইরের দেশে অবশ্যই যাবে। এটা তারা যাচ্ছে আপনার ভিয়েতনাম, কম্বোডিয়া বা ভারতে, এইসব জায়গায় তারা চলে যাচ্ছে। এবং আপনি আশ্চর্য হবেন যে আমাদের এই সেক্টরে, নিটিং সেক্টরে বিসিক এবং শিল্প পার্কে মিলে এই গত 6 মাসে প্রায় 44টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। গ্যাস সংকট নিয়ে উদ্বেগ জানিয়েছে বিকেএমইএও। সংগঠনটির দাবি, গ্যাস সংকটে প্রায় 1.5 থেকে 2 বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে। কি হচ্ছে, কেন হচ্ছে, কি পরিস্থিতি আছে, কবে নাগাদ এই সংকটের সমাধান হবে, এই ব্যাপারে আসলে আমরা কোনো সুস্পষ্ট সরকারের কাছ থেকে দিক নির্দেশনা পাচ্ছি না। গ্যাস, বিদ্যুতের এই সংকট শুধু উৎপাদন ব্যাহত হওয়ার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রপ্তানি, বিনিয়োগ ও লাখো শ্রমিকের কর্মসংস্থান। শিল্প উদ্যোক্তাদের প্রশ্ন, কবে নাগাদ স্বাভাবিক হবে জ্বালানি সরবরাহ? ইসমতারা অনু, গ্রিন নিউজ ডেস্ক। গ্যাস বিদ্যুৎ সংকটে সাভারের কলকারখানাতেও উৎপাদন ব্যাহত হচ্ছে। দর্শক, এ নিয়ে জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা জয়। আর জয়, সাভারের শিল্প কারখানার উৎপাদনে কতটা ভাটা পড়েছে, এছাড়া কি বলছেন কারখানা মালিকরা? দর্শক, দুঃখিত, ইন্টারনেট বিভ্রাটের কারণে আমরা সংযোগটি নিতে পারছি না। গ্যাস বিদ্যুৎ সংকটে গাজীপুরে তৈরি পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে সময় মতো রপ্তানি আদেশ পূরণ নিয়ে যেমন অনিশ্চয়তা তৈরি হয়েছে, তেমনি শ্রমিকদের মধ্যেও বাড়ছে চাকরি হারানোর শঙ্কা। সংকট কাটাতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহের দাবি জানিয়েছেন শিল্প মালিকরা। গাজীপুর প্রতিনিধি মোশাররফ হোসেন জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন জেরিন জামান। কয়েক মাস আগেও বাড়তি রপ্তানি আদেশে ব্যস্ত ছিল গাজীপুরের পোশাক কারখানাগুলো। তবে গ্যাসের চাপ কমে যাওয়ায় এখন থমকে যাচ্ছে উৎপাদন। কোথাও ধীর গতিতে চলছে মেশিন, আবার কোথাও ঘন্টার পর ঘন্টা বন্ধ। এতে কাজ থাকলেও অলস সময় কাটাতে হচ্ছে শ্রমিকদের। বাড়ছে সময় মতো বেতন না পাওয়া ও চাকরি হারানোর শঙ্কা। গ্যাস না থাকার কারণে আমাদের কোম্পানি চলতেছে না, কোনো প্রোডাকশন হইতেছে না। গ্যাস নাই, গ্যাসের কারণে আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া অবস্থা। পাটির কাপড় যদি আমরা ঠিক মতো ডাইং করতে না দিতে পারি, আমরা ঠিক সঠিক সময় স্যালারি পাচ্ছি না। কোম্পানির কাজ নাই, প্রোডাকশন নাই, যদি বেতন চাইতে গেলে কোম্পানি মালিক বলে আমাদের কোনো কাজ নেই, বেতন কেমনে দিব? শিল্প মালিকরা বলছেন, সময় মতো রপ্তানি নিশ্চিত করা নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। তাদের যদি যথাসময় যদি আমরা তাদের শিপমেন্টটা যদি বুঝাই না দিতে পারি, সেটা তাদের চুক্তির মধ্যে উল্লেখ আছে পেনাল্টি। তো আমরা অলমোস্ট এখন বর্তমান যে সিচুয়েশন আছে, এটার মধ্যে আমরা অলরেডি পেনাল্টির মধ্যে আছি। ইভেন গত 2 দিন যাবত 1-এর কাছাকাছি গ্যাস প্রেশার পাচ্ছি, যার কারণে আমাদের উৎপাদন মেশিনারিজ চালাতে পারছি না।
আমাদের প্রোডাক্টিভিটি 50% নিচে নেমে গেছে। গ্যাস সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন আরও কমে গিয়ে চরম ক্ষতির মুখে পড়তে পারে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক। দর্শক, কুষ্টিয়ার লোডশেডিং এর খবর জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিল্লুর রহমান। জিল্লুর, লোডশেডিং এর সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। জিল্লুর, লোডশেডিং এর সর্বশেষ খবর আমাদের জানাবেন। ভাবসা গরম এবং ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কুষ্টিয়ার জনজীবন কিন্তু অতিষ্ঠ। কোথাও নেই শান্তি, গ্রামে কিংবা শহরে। গ্রামে শহরে যদিও বিদ্যুৎ অল্প থাকলেও কিন্তু গ্রামে একেবারে থাকছে না। শহরে বিদ্যুৎ আগে যেখানে 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং হতো, এখন সেটা 4 থেকে 6 ঘন্টায় এসে পৌঁছেছে। কিন্তু গ্রামে আগে লোডশেডিং হতো 12 থেকে 14 ঘন্টা, এখন সেটা 10 থেকে 12 ঘন্টা। এই লোডশেডিংয়ের কারণে কিন্তু সবথেকে বেশি বিপদে পড়েছে বৃদ্ধ, শিশু এবং মিল চালক এবং ব্যবসায়ীরা। আমি এখন একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাচ্ছি যে আসলে লোডশেডিংয়ের কারণে ব্যবসায়ীরা কতটুকু সমস্যার ভিতরে আছে সেটাই তো আমার। দেখেন, আমাদের এই বিদ্যুৎ শুধু মানে আমাদের যে কাজ এটা শুধু যে লোডশেডিং এর উপরে ডিপেন্ডেন্ট তাও না, অনেকটা তেলের উপরেও ডিপেন্ডেন্ট হয়। আমরা যখন ওই যে জেনারেটর চালাই সেখানেও আমাদের অনেক সমস্যা হয়। তো লোডশেডিং যেভাবে হচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা ধরেন ওই যে অনেক সময় ব্যস্ততার কারণে সকালের ভাত রাত্রে খাই, তো ডেলিভারিটাও এরকম হয় যে সকালবেলা অর্ডার নিছি, বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ডেলিভারি দিচ্ছে। যেখানে আমাদের সারাদিনে 10 সেট কাভার ডেলিভারি হয়, সেখানে আমরা 2 সেট বা 3 সেট কাভার ডেলিভারি দিচ্ছি। এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর, কারণ আমাদের প্রোডাকশন বিজনেস, বিদ্যুৎ না থাকলে আমাদের প্রোডাকশন বন্ধ। আর এই বিদ্যুৎ আসছে যাচ্ছে এই করতেছে। এই ধরেন সারাদিনের কাজ, আবার রাতের বেলা ধরেন ঘুমাবো শান্তি করে, সেটাও পারতেছি না। সেটাও আমাদের খুব মানে অসহনীয় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াইছে। কবে শেষ হবে আমি জানি না, তবে অচিরে এটা শেষ হওয়া উচিত। সরকারের উচিত এই জায়গাটাই ভর্তুকি দিয়ে হলেও অন্তত বিদ্যুৎ সেক্টরটাকে রিকভার করে রাখা। আমি কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে, তিনি বলছিলেন যে যেন দ্রুত বিদ্যুৎ এই যে সমস্যার সমাধান করা হয়। আমি কথা বলেছিলাম লোডশেডিং নিয়ে কুষ্টিয়া ওজোপাডিকোর যিনি নির্বাহী প্রকৌশলী আছে তার সাথে তিনি আমাকে জানিয়েছেন যে কুষ্টিয়াতে বিদ্যুৎ দরকার দিনে বিদ্যুৎ দরকার 62 থেকে 65 মেগাওয়াট, কিন্তু আমরা পাই সেখানে 40 থেকে 45 মেগাওয়াট। যার কারণেই কিন্তু এই বিদ্যুৎ ঘাটতি যতটুকু থাকে এই ঘাটতিটুকু যে আমরা মেকআপ করার জন্যই কিন্তু আজকে এই লোডশেডিংগুলো দিতে হয়। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দর্শক, লোডশেডিংয়ের আরও খবর জানাতে আমরা যুক্ত হচ্ছি নরসিংদীর রায়পুরায়। খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান রিপন। আর রিপন, রায়পুর উপজেলার চাহিদা অনুপাতে কতটা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে? এছাড়া গ্রাহকরা ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে কিনা বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ জুলফিকার। আপনি যেমনটি জানতে চেয়েছেন, আমাদের নরসিংদী রায়পুর উপজেলা একটা বৃহৎ উপজেলা, 24টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় প্রায় 8 লাখ লোকের বসবাস। এই উপজেলায় 8টি ফিডারে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। আমাদের এই 8টি ফিডারের মধ্যে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা রয়েছেন 78,772 জন। আপনি যেমনটি জানতে চেয়েছেন, এই 78,772 জনের বিদ্যুৎ চাহিদা রয়েছে আমাদের এই উপজেলায় 22 মেগাওয়াট। গত 1-1.5 মাস আগেও সেখানে বিদ্যুৎ চাহিদা পেত প্রায় অর্ধেকেরও কম। এখন কিছুটা উন্নতি হলেও প্রতিদিন আমরা সেই বিদ্যুৎ
চাহিদা অনুপাতে আমরা পাচ্ছি 16, কোনো দিন 18 মেগাওয়াট, অথবা কোনো দিন 20 মেগাওয়াট আমরা বিদ্যুৎ পাচ্ছি। তবে চাহিদা অনুপাতে আগামী যে মৌসুম, সেচ মৌসুম শুরু হবে, তখন আরো বিদ্যুতের চাহিদা বাড়তে পারে। তো, ওই সময়টাই বিদ্যুতের যে লোডশেডিং আরো চরম আকার ধারণ করতে পারে। আমরা অনেক কৃষকের সাথে আলাপ করছি, যাতে করে যাদের বিদ্যুতের চাহিদা অনুপাতে আমরা সঠিক বিদ্যুৎ পাই, সেটাই কর্তৃপক্ষের নিকট তারা মানে আশা করেন। আমি এখন যুক্ত আছি রায়পুরা পল্লী বিদ্যুৎ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুরা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ শওকতুল আলম। ওনার কাছে জানতে চাইবো যে প্রতিদিনই তো এখন বিদ্যুৎ ঘাটতি হয়েছে 5 থেকে 6 মেগাওয়াট। সেই মেগাওয়াট কিন্তু কিভাবে কন্ট্রোল করে যাচ্ছে, এবং সামনে সেচ মৌসুম শুরু হলে কিভাবে মানে সেটা কন্ট্রোল করবেন, কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা বা কোনো পরিকল্পনা হয়েছে কিনা? ধন্যবাদ। রায়পুরা জোনাল অফিসের আওতায় আমাদের এখন 20 থেকে 22 মেগাওয়াট আমাদের সর্বোচ্চ ট্যাঙ্ক। তো আপাতত এখন পর্যন্ত আমরা 20 থেকে 22 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি, আমাদের কোনো লোডশেডিং নেই। তবে মাঝে মধ্যে উৎপাদনজনিত ঘাটতির কারণে কিছু লোডশেডিং হয়ে থাকে, তখন আমরা এই 8টা ফিডারের মাধ্যমে সমহারে 1 ঘন্টা 1 ঘন্টা করে লোডশেডিং দিয়ে আমরা সেটা কন্ট্রোল করি। আর সামনে সেচ মৌসুমের জন্য আমাদের বৃহৎ পরিকল্পনা আছে। সেচ মৌসুমেও বিদ্যুতের চাহিদা অনুযায়ী আশা করতেছি আমরা সম্পূর্ণ বিদ্যুৎ পাবো। তারপরও যদি কোনো ঘাটতি থেকে থাকে, সেটাও আমরা সমস্যা হারে লোড ম্যানেজমেন্টের মাধ্যমে তা বন্টন করে গ্রাহকদের, বিশেষ করে কৃষকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই দিকে আমাদের করতে হবে। ধন্যবাদ আপনাকে। উনি আমাকে যেমনটি জানিয়েছে, যে 22 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের চাহিদা রয়েছে, ওই চাহিদা অনুপাতে আগামী যে সেচ মৌসুম শুরু হবে, ওই চাহিদা থেকেই বিদ্যুৎ মানে সরবরাহ করার জন্য উনি সচেষ্ট থাকবেন। নরসিংদী রায়পুরা থেকে এই ছিল বিদ্যুতের আমার কাছে বিশেষ শেষ খবর। রিপন, আপনাকে ধন্যবাদ লোডশেডিং এর সর্বশেষ আপডেট জানানোর জন্য। যাচ্ছি পরের সংবাদে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের গতিবিধিতে নজর রাখছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যামেরা। প্রযুক্তিটি চালুর পরে ব্যাপক হারে ধরা পড়ছে অনিয়ম, বেড়েছে ট্রাফিক আইনে মামলার সংখ্যা। প্রথম দুদিনেই বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে 517টি মামলা হয়েছে। চট্টগ্রাম থেকে পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন জেরিন জামান। মহাসড়কে বেপরোয়া গতি, উল্টো পথে গাড়ি চালানো কিংবা যেখানে সেখানে পার্কিংয়ের মতো অনিয়ম ঠেকাতে প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। নগরীর সিটি গেট থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত প্রায় 250 কিলোমিটার সড়কে বসানো হয়েছে 1427টি এআই ক্যামেরা। ক্যামেরা চালুর পর প্রথম দুদিনে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ঘটেছে 517টি মামলা। এর মধ্যে বেশিরভাগই বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাসের বিরুদ্ধে। আইন ভাঙার তালিকা থেকে বাদ যায়নি সরকারি যানবাহনও। আমাদের সীতাকুণ্ড থেকে বড়দারঘাট পর্যন্ত যে ইউটার্ন গুলো আছে, এটা অনেক দূরে। এগুলো ঘুরে আসা একজন গাড়ির মালিকের উপর অনেক খরচের ব্যাপার হয়ে যায়। হাই রোড থেকে বিশেষ করে 3 চাকা সিএনজি যে গাড়িগুলো আছে ওগুলো সরা ফেলতে হবে, না হয়তো আমরা প্রতি স্টপেজে বের করার মতো আমাদের ওইরকম ক্যাপাসিটি থাকে না। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এআই প্রযুক্তির ব্যবহারকে স্বাগত জানিয়েছেন চালক যাত্রীরা। ক্যামেরা ভালো হয়েছে, রোডে উচ্ছৃঙ্খলা কম চলতেছে, মানে হারাহারিটা কম চলতেছে গাড়িগুলো। আমরা সরকারের যেভাবে রুল চালু করতেছে ওইটাই আমরা সাধুবাদ জানাই। দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত বসানো হয়েছে 453টি ক্যামেরা। পুলিশ কর্মকর্তা বলছেন, এআই ক্যামেরা চালুর আগে এই অংশে প্রতিদিন গড়ে 120 থেকে 140টি মামলা হতো। প্রযুক্তির নজরদারি শুরু হওয়ায় এখন শনাক্ত হচ্ছে আরও বেশি অনিয়ম। বেপরোয়া গতির গাড়ি চালানোর কারণেই মূলত দুর্ঘটনাগুলো বেশি ঘটে। তো সেক্ষেত্রে চালকেরা দেখি যে তারা এখন আগের চেয়ে অনেক সচেতন। তারা সচেতনতার সহিত তাদের যে স্পিড লিমিট আছে এটা মেনেই গাড়ি চালাচ্ছেন, যার ফলে দুর্ঘটনাও কমে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত এআই নজরদারি শুধু ট্রাফিক শৃঙ্খলায় ফেরাবে না, কমাবে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকিও। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক। বাগেরহাটের কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় বেদার মল্লিক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাত 10টার দিকে উত্তর ভান্ডার কোলা এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, জমিতে হাঁস ঢোকার ঘটনায় কয়েকজন প্রতিবেশী ঘরে ঢুকে বেদার মল্লিক ও পরিবারের সদস্যদের মারধর করে। যন্ত্রণা সইতে না পেরে চেতনা হারান বেদার মল্লিক। স্থানীয়রা কচু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এতে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। গত 24 ঘন্টায় নতুন করে 10 জন ডেঙ্গু রোগী বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে মোট 69 জন রোগী চিকিৎসা নিচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শয্যার চেয়ে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ, তাই সেবা দিতে বেগ পেতে হচ্ছে তাদের। বরগুনাতেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে প্রতিদিনই ছুটে আসছে নতুন নতুন রোগী। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত কয়েকদিনে একসঙ্গে 30 থেকে 40 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর ভিড় কেমন দেখছেন এবং সেখানে ডেঙ্গুর চিকিৎসা সেবা পর্যাপ্ত রয়েছে কিনা বিস্তারিত আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু কিছুটা সরবরাহ করা হয়েছে। সকালে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডেঙ্গু রোগী এর সংখ্যা কিছু ছিল, কিন্তু বিকেলে এখন আরো বেশি রয়েছে এবং এখানে কিন্তু পুরুষ মহিলা একসঙ্গে কিন্তু একই পাশাপাশি রাখতে বাধ্য হচ্ছেন। আমি আপনাদেরকে যদি একটু আসলে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে ডেঙ্গু রোগীর এবং আসলে শয্যা সংকটের কারণে কিন্তু মেঝেতে শুয়েও তাদের চিকিৎসা নিতে হচ্ছে। আমাদেরকে হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে যে অতি দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে এবং ডেঙ্গু মোকাবেলায় কিন্তু আসলে সচেতনতার কোনো বিকল্প নেই এবং সচেতন না হলে আসলে ডেঙ্গু মহামারী আকারে এভাবে চলতে থাকবে এবং ছড়িয়ে পড়তেই থাকবে। তো আসলে ডেঙ্গু এবং এডিস মশা প্রতিরোধে সবার সচেতন হতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ হসপিটালের জনবল সংকট যা রয়েছে তা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এই ছিল আমার কাছে বাগেরহাট থেকে ডেঙ্গু রোগীর সর্বশেষ আপডেট। মেহেদি, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। ঝিনাইদহের কোটচাঁদপুরে জমি জমা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তবিবার হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে জমি ও পারিবারিক বিষয় নিয়ে তবিবারের সঙ্গে চাচাতো ভাই শাকিলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাকিল হাসুয়া ও লাঠি দিয়ে তবিবারের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। কুমিল্লার নাঙ্গলকোটে গৃহবধূ মরিয়ম বেগম হত্যা মামলায় শ্বশুর, শাশুড়ি ও দেবরসহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে 20,000 টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার কুমিল্লার অতিরিক্ত জেলা দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ শামসুল আলম এ রায় ঘোষণা করেন। 2005 সালের পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ মরিয়ম বেগমকে গলা টিপে হত্যা করা হয়। পরে নিহতের বাবা 4 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় মোশাররফ হোসেন নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। রোববার উল্লাপাড়া মোহনপুর আঞ্চলিক সড়কের গ্যাস লাইন হাট এলাকায় দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাককে অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে সংঘর্ষ এড়াতে হঠাৎ ব্রেক করলে সড়কে পড়ে যান মোশাররফ। এ সময় পেছন থেকে আসা ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে। রাকসুর 1.25 কোটি টাকা আত্মসাতের বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাকসু প্রতিনিধিরা। রোববার রাকসু কোষাধ্যক্ষ ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় রাকসু প্রতিনিধিরা অভিযোগ করেন, প্রশাসন থেকে রাকসুর অর্থ উত্তোলন নিয়ে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে তথ্যের ঘাটতি সহ একাধিক ক্ষেত্রে অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত। সাংবাদিকদের আরও দায়িত্বশীল হয়ে সংবাদ প্রচারের অনুরোধ জানান রাকসু প্রতিনিধিরা। লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামি বিধান চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
তার বাবা রঞ্জিত কুমার ও মা মমতা রানীকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ হায়দার আলী এ রায় ঘোষণা করেন। চার্জশিট দেওয়ার 6 কার্য দিবসে বিচার সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। গত 16 জুন আদিত মারির নিজ বাড়ি থেকে নিখোঁজের পরদিন বস্তাবন্দি অবস্থায় নন্দিনীর মরদেহ পাওয়া যায়। আমার মেয়ের বিচার হয়েছে, বিচারে সন্তুষ্ট হয়েছি। রায়ে আমরা সন্তুষ্ট, আমরা দ্রুত এই কার্যকর দেখতে পাই। 1 নম্বর আসামি যিনি হত্যা করেছেন বিধানচন্দ্র রায়, তাকে ন্যায় আদালত তাকে ফাঁসির আদেশ দিয়েছেন। তাকে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যু নিশ্চিত করার জন্য বলা হয়েছে। ঢাকা আরিচা মহাসড়কে যানজট নিরসনে নির্মিত সরাসরি চলাচলের লেন দুর্ঘটনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। লেনের ধামরাই অংশে দুপাশে কংক্রিটের দেয়াল আর মাঝখানে কোনো বিভাজক না থাকায় প্রতিনিয়ত ঘটছে মুখোমুখি সংঘর্ষ। সংকট সমাধানে সাভারের নবীনগর থেকে মানিকগঞ্জের পাটুরিয়া পর্যন্ত অংশ 4 লেনে উন্নীত করার কথা জানিয়েছে মানিকগঞ্জ সড়ক বিভাগ। ধামরাইয়ের প্রতিনিধি আদনান হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মৌসুমী মৌ। ঢাকা আরিচা মহাসড়কের যানজট এড়াতে এবং যানবাহনের গতি বাড়াতে ধামরাই অংশের ঢুলিভিটা, শ্রীরামপুর, জয়পুরা, কালামপুর সহ কয়েকটি বাস স্ট্যান্ডে তৈরি করা হয় সরাসরি চলাচলের বিশেষ লেন। তবে সড়ক ব্যবহারকারীদের অভিযোগ, সরু এই লেনের একই সঙ্গে চলছে 2 দিকের যানবাহন। মধ্যবর্তী বিভাজন না থাকায় ওভারটেক করতে গেলেই হচ্ছে দুর্ঘটনা। পরিসংখ্যান বলছে গত 1 বছরে ঢাকা আরিচা মহাসড়কের নয়ারহাট থেকে ধামরাই কচমচ পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকায় 79টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 জন এবং আহত হয়েছেন প্রায় 1.5 শতাধিক মানুষ। লেন মূলত একটা, যার কারণে দুর্ঘটনা লেগেই থাকে। যদি লেন 2টা হতো, একটা যাইতো আর একটা আসতো, এরকম যদি থাকতো তাহলে দুর্ঘটনা হইতো না। চালাতে গেলে অনেক আতঙ্কে থাকতে হয়, ভয় পাইতে হয়। ঠিক আছে, যে আমরা যদি কোনো করতে পারি না, কারণ এইটা যদি 2 লেনের রাস্তা হইতো তো আমাদের জন্য আসলে জনগণের জন্য ভালো হইতো। সড়ক দুর্ঘটনা কমাতে অগ্রাধিকার ভিত্তিতে এক্সপ্রেসওয়েতে উন্নীত করার দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার কর্মীরা। এই যে রোড প্ল্যানিং, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা এখন ভুল নকশা হিসেবে প্রমাণিত হয়েছে। দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। তো আমাদের যে আহ্বানটা থাকবে যে এটাকে এক্সপ্রেসওয়ে করা যায় কিনা, অথবা মানে সরাসরি 4 লাইন করা যায়, 1/1 করা যায় কিনা। মানিকগঞ্জ সড়ক বিভাগ জানিয়েছে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের নবীনগর থেকে মানিকগঞ্জের পাটুরিয়া পর্যন্ত অংশ 4 লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এখন এই রাস্তাটাকে 4 লেন করার জন্য আমাদের মাননীয় মন্ত্রী মানিকগঞ্জের উনি একটা ডিও লেটার দিয়েছেন, যার প্রেক্ষিতে আমাদের প্রধান প্রকৌশলী দপ্তরের স্যারে এটা অবগত রয়েছেন। ঢাকা আরিচা মহাসড়ককে নিরাপদ ও আধুনিক এক্সপ্রেসওয়েতে রূপান্তরের দাবি এখন শুধু ধামরাইবাসীর নয়, দক্ষিণ পশ্চিমা অঞ্চলের লাখো মানুষের। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক। রাজশাহীর হিমাগারে পচে নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ আলু। ফলে ঋণ উৎপাদন খরচ মেটাতে না পেরে বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। আলুর ন্যায্য দাম নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন চাষিরা। রাজশাহী প্রতিনিধি রায়হান ইসলামের রিপোর্ট। বিগত সময়ে লোকসান হলেও চলতি মৌসুমে বাম্পার ফলন হয় আলু নিয়ে নতুন করে স্বপ্ন দেখছিলেন চাষিরা। তবে আশায় আবারও ঘুরে বালি। কম দামে বিক্রি না করে কৃষক ও ব্যবসায়ীরা ভালো দামের আশায় হিমাগারে তুলেছিলেন লাখ লাখ টন আলু। 4 মাস পর সেই আলুই এখন গলার কাটা। স্বল্প দামও বাজারে চাহিদা না থাকায় দীর্ঘদিন ধরে হিমাগারে পড়ে থাকার কারণে পচে নষ্ট হচ্ছে বেশিরভাগ আলু। খুব ক্ষতিগ্রস্তের ভিতর কঠিন থাকে, কারণ কি অবস্থা হবে বুঝতে পারছি না। বাদ বাকি সময়টা দিন তো কমতেই আছে, আলুর দাম আরও হয়তো ফেলেও দিতে হতে পারে, যাবার থেকে কিনে আসা। আমাদের বিশাল ক্ষয়ক্ষতি, বুঝছেন, এদিকে 10টা লস। ভুক্তভোগী ও ব্যবসায়ীরা বলছেন জমিতে প্রতি কেজি আলু উৎপাদন করতে খরচ হয়েছে 25 থেকে 26 টাকা, আর এখন বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে 15 থেকে 16 টাকা। দীর্ঘদিন হিমাগারে পড়ে থাকায় সময় বাড়ার সঙ্গে সঙ্গে আলুর মান আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এতে কৃষকের লোকসান যেমন বাড়ছে, তেমনি বাছাই ও পরিবহন খরচের কারণে ঝুঁকি বাড়ছে ব্যবসায়ীদের। এত টাকা আমরা ইনভেস্ট করলাম, এখন টাকা পাচ্ছি ঘুরে অর্ধেকেরও নিচে পাচ্ছি, তারপরে আমাদের লোন আছে স্টোরে। ওতে আপনার কেজিতে 15 টাকা লোকসান হচ্ছে বর্তমান বাজারে। তা তো আপনার বেচতে পাচ্ছি না, কষ্ট হচ্ছে বেচতে, আলু নিচ্ছে না।
চলতি মৌসুমে রাজশাহী জেলায় মোট 34,109 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। গত বছর এই আবাদ ছিল প্রায় 40,000 হেক্টর। রায়হান ইসলাম, গ্রিন নিউজ, রাজশাহী। ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন হয়েছে। রোববার জলঢাকা 0 পয়েন্ট মোড়ে মানববন্ধন এলাকাবাসী অভিযোগ করেন, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণ করা হয়েছে। এতে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মেধাবীদের। এ সময় আগামী 72 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। কৃষি সমৃদ্ধি এই প্রতিপাদ্যে পাবনার ঈশ্বরদীতে 2025-26 অর্থ বছরের খরিফ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা দিতে কৃষি প্রণোদনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিবন্ধিত 3,220 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও সবজি বীজ, রাসায়নিক ও জৈব সার, বালাইনাশক এবং লেবুর চারা প্রদান করা হয়। কৃষি কর্মকর্তা আব্দুল মমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা 4 আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। শেষ করব গ্রিন সারা দেশ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। রংপুরে 4 খুনের ঘটনায় 3 জন গ্রেপ্তার। মাদক সেবন দেখে ফেলায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে, ব্রিফিংয়ে আরএমপি। গ্যাস সংকট ও বিদ্যুৎ বিভ্রাটে কলকারখানা উৎপাদন ব্যাহত, বাড়ছে বিদেশি ক্রেতাদের চাপ, বেকারত্বের সংখ্যায় হাজারো শ্রমিক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার কারিশমা, ব্যাপক হারে ধরা পড়ছে অনিয়ম, প্রথম দুদিনেই 517 মামলা। কলকাতায় নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস সহ 4 জনকে শেষ বিদায়, সাতক্ষীরা দাফন করা হলো সাজুকে। এবং বিভাজক না থাকায় ঢাকা আরিচা মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, 4 লেন উন্নীত করার আশ্বাস সড়ক বিভাগের। এখন এ পর্যন্তই। গ্রিন নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।